আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনের তারা যে ফেলকৃত শিক্ষার্থীরা রিট করেছে সেই রিটে কিন্তু একটা শুনানি হয়েছে। এখন তারা যে রিট পিটিশন করেছে, এখন আদালত কিন্তু একটা শুনানি দিয়েছে। এখন এই শুনানির মধ্যে এই 18তম নিবন্ধনের পক্ষে কিন্তু শুনানিটা প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু তাদের পক্ষে একটা শুনানি দিয়েছে। এখন আদালত মনে করেছে যে তাদের যে রিটটা সেই রিটটা কি যৌক্তিক, এবং তারা এটা মনে করেছে যে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এরা আরেকটা মনে করছে যে এনটিআরসি চেয়ারম্যান এটা একটু ব্যাখ্যা দেও, এবং সরকার কিন্তু একটা এরা ব্যাখ্যা চাচ্ছে আদালত। এখন আদালত যেহেতু একটা ব্যাখ্যা চাচ্ছে এনটিআরসি এর কাছে, এখন এই ব্যাখ্যাটার উপর ভিত্তি করবে কিন্তু এই 78 নিবন্ধনের ফেলকৃত শিক্ষার্থীদেরকে ই সনদ দেবে কি না। এখন যতক্ষণ ব্যাখ্যা দেয়নি, তো এই ব্যাখ্যাটা কিন্তু 24 দিনের মধ্যে কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যানকে অবশ্যই একটা লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন 78 নিবন্ধনে এই 20,000 প্রার্থীকে ফেল করানো হলো, এর কারণটা কি 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 কারণে ফেল করানো হয়েছে এই 20,000 শিক্ষার্থীদেরকে, তাদের একটা ব্যাখ্যা চেয়েছে আদালত। এখন এনটিআরসি যে ব্যাখ্যাটা দেবে, এই ব্যাখ্যাটা এরা কোন ক্ষেত্রে দেবে? এনটিআরসি এর ব্যাখ্যা দেবে। তো এই ব্যাখ্যাটা এখন ভাইবা, যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু ভাইবা থাকে, এবং ভাইবার পাস ফেল থাকে। তো এই যে পাস ফেল, যারা ভাইবায় ভালো করেছে তাদেরকে কিন্তু পাস করানো হয়েছে, এবং যারা এই ভাইবায় খারাপ করেছে তাদেরকে ফেল করা হয়েছে। তো এরকম একটা তারা কি করবে, একটা লিখিত জবাব দেবে যে ভাইবায় কেন তারা ফেল করলো। এখন এখানে আরও কিছু ওরা উল্লেখ করতে পারে ভাইবায় কী কী কারণে ফেল করেছে, সেগুলো উল্লেখ করে একটা লিখিত জবাব দেবে আদালতের কাছে, সেটা হচ্ছে 24 দিনের মধ্যেই, এবং আদালতও চেয়েছে 24 দিনের মধ্যে যাতে ওদেরকে একটা লিখিত জবাব দেয়। এখন এই এনটিআরসি এর লিখিত জবাবের উপর ভিত্তি করে 78 নিবন্ধনে যে ফেলকৃত শিক্ষার্থীরা আছে 20,000, এখন তাদের ই সনদ দেবে কি না। তো আদালত তো এখনো এই এনটিআরসি এর কাছে তো লিখিত জবাব পায়নি। তো লিখিত জবাব না পাওয়া পর্যন্ত কিন্তু আদালত এই মুহূর্তে কিছু বলতে পারতেছে না। এখন আদালত মনে করছে যে এই 20,000 শিক্ষার্থীদেরকে ই সনদ দিতে হবে, আদালত এটা মনে করেছে। কিন্তু এনটিআরসি এর ব্যাখ্যাটা কেমন হবে, এই ব্যাখ্যাটার উপর নির্ভর করবে তাদের ই সনদটা প্রদান করবে কি না। এখন যদি এনটিআরসি এর ব্যাখ্যার উপর নির্ভর করে যদি কাল আদালত রায় দেয়, দিতে পারে যে 20,000 প্রার্থীকে ই সনদ দিতে হবে। এখন যদি 20,000 প্রার্থীকে ই সনদ দেয়, তাতে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু যে রেজাল্টটা প্রকাশ হবে দ্রুত, যেহেতু কাজ চলমান, তাদের কিন্তু এই 20,000 প্রার্থী কিন্তু এখানে কোনো বাধা দিতে পারবে না। তখন এখানে কাজ চলমান, এখানে দ্রুত রেজাল্টটা তারা প্রকাশ করবে, এবং কাজ কিন্তু তারা করতেছে। তো এই 20,000 প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কোনো প্রভাব ফেলাতে দেবে না, বা এখানে পড়বে না, এনটিআরসি সেটাও চায়। তো এইখানে এটা দ্রুত এটা প্রকাশ হবে রেজাল্টটা। এখন যদি তাদের ই সনদ দেয়, তাদের হয়তো পরবর্তীতে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি তাদের নিয়োগ হতে পারে। তবে এদেরকে যদি ই সনদ দেয়, তাতে কিন্তু 18তম নিবন্ধনে যে পাসকৃত শিক্ষার্থীরা আছে তাতে কিন্তু কোনো ক্ষতি নাই, তাতে কোনো সমস্যাও হবে না। তার কারণ তারা তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অলরেডি আবেদন করেছে, এবং যারা নিয়োগ পাবে না তারা কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আবার তাদের একটা গণবিজ্ঞপ্তি হবে। যেহেতু 19তমের পর সম্ভবত গণবিজ্ঞপ্তি আর হবে না, তো সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে একটা সপ্তম বা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে এই 18 নিবন্ধনের পাসকৃত শিক্ষার্থীদের। তো তাদের সাথে হয়তো এদেরকে এক করে দিতে পারে, অথবা এই 20,000কে আলাদাভাবেও কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগটা সম্পূর্ণ করতে পারে, যদি আদালত মনে করে এনটিআরসি এর ব্যাখ্যার পরে। এখন 24 কর্মদিবসের মধ্যে দেখা যাক এনটিআরসি কি লিখিত জবাব দেয়, এবং এই জবাবের ভিত্তিতে আদালত কি বলে সেটার উপর নির্ভর করবে যে আসলে 20,000 প্রার্থীকে ই সনদ দেবে কিনা। এখন আমরা সবাই আশা করি যে, বা সবার একটা কাম্য থাকবে যে আসলে এদেরকেও সনদ দেও। জবটা তো সনদের ওপর হবে না, জবটা হবে লিখিত নাম্বার যারা ভালো করবে তারাই জব পাবে, যারা ভালো করবে না তারা জব পাবে না। তো আমরা চাই এদেরকে ই সনদ দেও, এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হোক, এবং সবারই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হোক, এটা হচ্ছে আমাদের কাম্য।